নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজি ওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। তো তোমরা অবশ্যই সবাই জানো যে রেগুলারলি কি হচ্ছে, আমাদের ভেরিয়াস টপিকসের উপর আমাদের একের পর এক ভিডিও আসছে আপকামিং বিভিন্ন পরীক্ষাগুলোর উপর বেস করে। আজকে আমাদের যে টপিক, দ্যাট ইজ ইমার্জেন্সি প্রভিশনস। ইমার্জেন্সি প্রভিশনস। দেখো, তোমরা অনেকেই প্রায় সময় শোনো যে রাষ্ট্রপতি শাসন বা কি হয়, ন্যাশনাল ইমার্জেন্সি, এই কথাগুলি আমাদের কানে বারবার আসে। এবার যে ইমার্জেন্সি আছে তার উপরে কি হয়, আমাদের কনস্টিটিউশনের ডিটেলসে ডেসক্রাইব করা আছে যে কয় ধরনের ইমার্জেন্সি আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা যায়, কোন আর্টিকেলে করা যায়, কোন কন্ডিশনস, এর এফেক্ট গুলি কি কি। ইচ এন্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ফর ইউ অল। এবার আমরা যখন ইমার্জেন্সি প্রভিশন নিয়ে ডিসকাস করতে যাই, প্রথমেই প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানের কোন পার্ট এন্ড কোন আর্টিকেলে ইমার্জেন্সি প্রভিশনস নিয়ে ডিসকাস করা হয়েছে, বা হুইচ পার্ট এন্ড আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইমার্জেন্সি প্রভিশনস। আনসার ইজ পার্ট 18, Part 18 and Article 352 to 360 of Indian Constitution deals with it. সো আমাদের সংবিধানের পার্ট 18 এন্ড আর্টিকেল 352 টু 360 ডিলস উইথ ইমার্জেন্সি প্রভিশনস। এবার নেক্সট কোশ্চেন আসে যে ভারতীয় সংবিধানের যে ইমার্জেন্সি প্রভিশনস যে পার্টে আছে বা যে আর্টিকেলে আছে সেগুলি কোন জায়গা থেকে বড় করা। সো আনসার ইজ দিস প্রভিশনস has been borrowed from Government of India Act 1935, ভারত শাসন আইন 1935 থেকে এই ইমার্জেন্সি প্রভিশনস গুলি নেওয়া। নেক্সট প্রশ্ন আসে যে আমাদের এখানে বা আমাদের কনস্টিটিউশনে কয় ধরনের ইমার্জেন্সির কথা বলা আছে। আনসার ইজ there are three types of emergency. এবার প্রশ্ন আসে তাহলে কি কি। নাম্বার 1, ন্যাশনাল ইমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা যেটাকে বলা হয়। নাম্বার 2, স্টেট ইমার্জেন্সি, ভেরিয়াস স্টেটে যখন রাষ্ট্রপতি শাসন লাগানো হয় সেখন সেটাকে বলা হয় স্টেট ইমার্জেন্সি। এন্ড নাম্বার 3, ফিনান্সিয়াল ইমার্জেন্সি, আর্থিক জরুরি অবস্থা। এগুলো আমাদের মোটামুটি বলতে পারো ইন্ট্রোডাকশন কি ভারতীয় সংবিধানের পার্ট 18 এন্ড আর্টিকেল 352 to 360 ডিলস উইথ ইমার্জেন্সি প্রভিশন। কোন জায়গা থেকে বড় করা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। কয় ধরনের ইমার্জেন্সি, দেয়ার আর 3 টাইপস অফ ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এবার আমাদের করতে হবে কি যে 3 ধরনের ইমার্জেন্সি আছে প্রত্যেকটা টাইপকে ডিটেইলিং এ আমাদের ডিসকাস করতে হবে। ফর এক্সাম্পল, ন্যাশনাল ইমার্জেন্সি কোন আর্টিকেলে আসে, কোন কোন কন্ডিশনে ডিক্লেয়ার করতে পারে, কে ডিক্লেয়ার করে, কত শতাংশ ভোটের মাধ্যমে সেই ইমার্জেন্সি বিলটাকে পাস করাতে হয়, বা এর এফেক্ট কি পড়ে, প্রত্যেকটা পার্ট আমাদের কভার করতে হবে ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে, স্টেট ইমার্জেন্সির ক্ষেত্রে, ফিনান্সিয়াল ইমার্জেন্সির ক্ষেত্রে। সো এখন আমরা যে প্রথম যেটা দেখবো, দ্যাট ইজ ন্যাশনাল ইমার্জেন্সি। আমাদের প্রথমে কি ন্যাশনাল ইমার্জেন্সি। এবার ফার্স্ট প্রশ্ন আসে আর্টিকেল কত, আর্টিকেল
352 ভারতীয় সংবিধানের 352 নং ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে। এবার প্রশ্ন আসে কে ডিক্লেয়ার করে। সো আনসার ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, the president of India on the written recommendations of recommendations of Central Council of Ministers written recommendations of Central Council of Minister can impose national emergency. সো আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি কোন আর্টিকেল? আর্টিকেল 352 কে ডিক্লেয়ার করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বাট অন দ্য রিটেন রিকমেন্ডেশনস অফ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার, মানে আমাদের যে কেন্দ্রীয় ক্যাবিনেট বা কেন্দ্রীয় মন্ত্রিসভা, সে মন্ত্রিসভা যখন লিখিত আকারে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে যে আপনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করুন, এট দ্যাট টাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইম্পোজ দ্য ন্যাশনাল ইমার্জেন্সি। এবার নেক্সট কোশ্চেন আসে যে কোন কোন কন্ডিশন, কোন ধরনের পরিস্থিতিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। নেক্সট আসে আমাদের কন্ডিশনস। কন্ডিশনসের মধ্যে প্রথম কি আসে? ওয়ার মিন্স ধরো সাপোজ ফর এক্সাম্পল ভারতের সাথে কোন রাষ্ট্রের যদি যুদ্ধ শুরু হয় তখন কি হয়? ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে। নাম্বার 2 এক্সটার্নাল অ্যাগ্রেশন। এক্সটার্নাল অ্যাগ্রেশন মিন্স আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো, ফর এক্সাম্পল তুমি চায়না ধরতে পারো, পাকিস্তান ধরতে পারো, কি অনেক সময় তাদের সাথে আমাদের সম্পর্ক পাকিস্তানের সাথে কোনো সময় সেরকম একটা ভালো নেই। এবার যখন দেখা যায় যে কোনো একটা পার্শ্ববর্তী দেশের সাথে ভারতের কন্ডিশন খারাপ হইতেছে, ডে বাই ডে সম্পর্ক বা যুদ্ধ হইতে পারে, এই ধরনের কোনো কন্ডিশন তৈরি হইতেছে, সেই পিরিয়ডে কি করে? প্রেসিডেন্ট ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। আর্মড রিবিলিয়ন added by the 44th Amendment Act 1978। সো বেসিক্যালি প্রথম দুইটা কন্ডিশন ছিল, এক ওয়ার আর একটা ছিল এক্সটার্নাল অ্যাগ্রেশন। আর আর্ম রিবিলিয়ন যেটাকে ইন্টারনাল অ্যাগ্রেশন বলা হয়, সেটা প্রথম সংবিধানে ছিল না, সেটা 1978 খ্রিস্টাব্দে 44th অ্যামেন্ডমেন্ট করে অ্যাড করা হয় 3 নম্বর কন্ডিশন হিসেবে। এবার প্রশ্ন আসে যে ধরো সাপোজ এই ধরনের কোনো কন্ডিশন হলো যে চটদল দিয়ে রাষ্ট্রপতিকে ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে হলো। এবার কি করতে হয়? শুধু ঘোষণা করলে হয় না, নির্দিষ্ট একটা টাইমের মধ্যে সেই যে ঘোষণাপত্রটা সেটা পার্লামেন্ট থেকে পাস করাতে হয়। এবার প্রশ্ন আসে কত দিনের মধ্যে এবং কতটুক ভোটের মাধ্যমে সেই বিলটাকে পাস করতে হয়। ফর এক্সাম্পল তর্কের খাতিরে ছিল যে ভারত সরকার কি করলো, আজকে রেকমেন্ডেশন দিল রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিল। এবার প্রশ্ন আসে যে কত দিনের মধ্যে সেই বিলটাকে পার্লামেন্ট থেকে পাস করে দেওয়া লাগবে এবং কত শতাংশ ভোটের মাধ্যমে। আনসার ইজ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া মিন্স লোকসভা প্লাস রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভা দুটো সভা থেকে ওইটাকে পাস করে দেওয়া লাগবে। শুড approve the national emergency within 30 days with special majority of 2/3।
2/3 মিন্স ধরো আজকে যদি ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় ফ্রম টুডে 30 দিনের মধ্যে সেই বিলটাকে কি করতে লাগবে ভারতীয় পার্লামেন্ট মিন্স লোকসভা এবং রাজ্যসভা থেকে পাস করতে লাগবে উইথ স্পেশাল মেজরিটি কত ভোটিং মেম্বারস এর 2/3 যতজন ভোট করব তার 2/3 মেম্বারের দ্বারা কি করতে লাগবে সেই বিলটাকে পাস করতে লাগবে এবার প্রশ্ন আসে ন্যাশনাল ইমার্জেন্সি কত দিনের জন্য ডিক্লেয়ার করা যায় বেসিক্যালি ন্যাশনাল ইমার্জেন্সি কি হয় 6 মাসের জন্য ডিক্লেয়ার করা হয় প্রথম এট দ্য বিগিনিং পরে যদি মনে হয় যে এটাকে আরো এক্সটেন্ড করা দরকার তখন সেম প্রসেস আবার সেই বিলটাকে কি করতে লাগবে পার্লামেন্ট থেকে পাস করতে লাগবে রিপিটেড অ্যাপ্রুভাল যেটাকে বলা হয় রিপিটেডলি সেটাকে আবার পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করতে লাগবে এবং টাইমটাকে আরো এক্সটেন্ড করতে পারবো ইচ্ছা করলে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রপতি যেটা করে কিন্তু প্রথম যখন ডিক্লেয়ার করা হয় তখন সেই পিরিয়ডটা থাকে 6 মাস সো দ্য ন্যাশনাল ইমার্জেন্সি the national emergency imposed for minimum 6 months up to indefinite period but term but the repeated approval of parliament is required in every 6 months কি করা হয় ন্যাশনাল ইমার্জেন্সি বেসিক্যালি যেটা আমি প্রথমেই কিছু তোমরা এটা 6 মাসের জন্য ডিক্লেয়ার করা হয় বাট এটাকে চাইলে ইনডিফিনিট টার্মের জন্য এক্সটেন্ড করা যায় বাট প্রতি 6 মাস অন্তর অন্তর পার্লামেন্ট থেকে সেটাকে রিপিটেডলি অ্যাপ্রুভ করাতে হবে এই গেল টার্ম এবার আসে এফেক্ট যদি দেশের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় এর কি এফেক্ট পরে দেখো এবার আসো এফেক্ট নাম্বার 1 during the national emergency the Parliament of India has the power to make laws on the subject of স্টেট লিস্ট দেখো প্রথমে কি বলে যখন যদি নেক্সট যখন তোমাদের আমি করাবো আরো ডিটেইলিং এ তখন সেটা আরো বুঝতে পারবে বেসিক্যালি কি হয় ভারতবর্ষে ক্ষমতার বন্টন করা হয় তিনটা তালিকার মাধ্যমে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা কেন্দ্র তালিকাভুক্ত ব্যাপারে আইন প্রণয়ন করে কে কেন্দ্র সরকার রাজ্য তালিকাভুক্ত ব্যাপারে আইন প্রণয়ন করে কে রাজ্য সরকার যুগ্ম তালিকাভুক্ত ব্যাপারে আইন প্রণয়ন করে কে কেন্দ্র সরকার রাজ্য সরকার দুজনই করতে পারে বাট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে কন্ট্রোভার্সি দেখা হয় এট দ্যাট টাইম সেন্ট্রাল লাইনটাকে প্রাধান্য দেওয়া হয় যাই হোক সেটা আলাদা ব্যাপার যখন আমরা এই সব টপিকে যাব তখন আরো ডিটেইলিং এ আলোচনা হবে এখন প্রশ্ন আসে যে আমরা বেসিক সেন্সে জানি যে স্টেট লিস্টে ল তৈরি করতে পারে স্টেট গভর্নমেন্ট কিন্তু যখন ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় তখন কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে এই গেল প্রথম প্রভাব নাম্বার 2 হইকে দেখো the term of
the term of Lok Sabha, the term of Lok Sabha and the Vidhan Sabha and the Vidhan Sabha can be extended for a period of 1 year at a time. 1 year at a time. 2 নম্বর অবরোধটা কি আমরা জানি কি লোকসভার সময়কাল কত 5 বছর, রাজ্য বিধানসভা কত 5 বছর। এবার ধরো যখন কোনো যদি ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় তখন যদি দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের 5 বছর কমপ্লিট বা কোন একটা রাজ্যের রাজ্য সরকারের 5 বছর কমপ্লিট, তখন কি হবে, তখন আর ইলেকশন হইতো না। তখন যে বর্তমান যে সরকারটা থাকে সেই সরকারটা যে টার্মটা আছে সেটাকে 1 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়, যে এখন ইমার্জেন্সি পিরিয়ড, এখন ইলেকশনের দরকার নেই, এখন যে সরকারটা আছে এই সরকারটার সময়সীমা আরো 1 বছরের জন্য বাড়ানো হয় এট এ টাইম। এগুলো 2 নম্বর প্রভাব। এবার দেখো নাম্বার 3 কি হয়। During the national emergency, the fundamental right which are mentioned under Article 19, of the Constitution of India get suspended under Article 358 of Indian Constitution। দেখো 3 নাম্বার এফেক্টটা কি, যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলি আছে যেখানে আর্টিকেল 19 কে রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, যখন ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হয় তখন প্রেসিডেন্ট কি করতে পারে, আর্টিকেল 358 এর ব্যবহার করে ইচ্ছা করলে এই যে আমাদের আর্টিকেল 19 যেটা রাইট টু ফ্রিডম অফ স্পিচ সেটাকে সাসপেন্ড করতে পারে বা সেটা সাসপেন্ড হয়ে যায়। আর্টিকেল 19 যেটা ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19, বাট তা সত্ত্বেও যখন ন্যাশনাল ইমার্জেন্সি চলে তখন আর্টিকেল 358 অনুসারে আর্টিকেল 19 কি হয়, অটোমেটিক্যালি বা প্রেসিডেন্ট এটাকে সাসপেন্ড করতে পারে। এগুলো 3 নাম্বার এফেক্ট। এবার দেখো নাম্বার 4। The President of India under Article 359 can also suspend other fundamental rights except Article 20 and 21। নেক্সট কি, ভারতীয় সংবিধানের আর্টিকেল 359 এর ব্যবহার করলে রাষ্ট্রপতি
বাকি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলি আছে সেগুলিকেও সাসপেন্ড করতে পারে ফর এ পিরিয়ড অফ টাইম। বাট দুইটা এরকম আর্টিকেল আছে যেগুলি ন্যাশনাল ইমার্জেন্সির সময় সাসপেন্ড করতে পারতো না কেউ, দ্যাট ইজ আর্টিকেল 20 and 21। কেন? এগুলো হচ্ছে কি অ্যাবসলিউট রাইট, রাইট টু লিভ, রাইট টু লিবার্টি। এগুলি যখন তোমার ন্যাশনাল ইমার্জেন্সি চলে তখনও এই দুইটা আর্টিকেলকে কোনোভাবে সাসপেন্ড করা যায় না, দ্যাট ইজ আর্টিকেল 20 and 21। এই দুইটা আর্টিকেল বাদে বাকি যত তোমার ফান্ডামেন্টাল রাইটস আছে সংবিধানে সবগুলির রাষ্ট্রপতি ইচ্ছা করলে কি করতে পারে? সাসপেন্ড করতে পারে ফর এ পিরিয়ড অফ টাইম। ফ্রিডম অফ স্পিচ যেটা আর্টিকেল 19 সেটাকে সাসপেন্ড করতে পারে আর্টিকেল 358 এর ব্যবহার করে। এন্ড আদার যে ফান্ডামেন্টাল রাইটস এক্সেপ্ট 20 and 21 বাকি সব ফান্ডামেন্টাল রাইটস কে আর্টিকেল 359 এর ব্যবহার করে রাষ্ট্রপতি কি করতে পারে? সাসপেন্ড করতে পারে। এবার লাস্ট যে পয়েন্টটা আসে ন্যাশনাল ইমার্জেন্সিতে, দ্যাট ইজ জুডিশিয়াল রিভিউ। মিন্স ধরো সরকার ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, সামহাউ তোমার মনে হলো যে ন্যাশনাল ইমার্জেন্সি যেটা ডিক্লেয়ার করা হয়েছে এটা ঠিক না, এটা গভর্নমেন্টের জোর করে করছে, যেভাবে সরকার কাছে ফেরানো যে এটা ঠিক হয়েছে না ঘটনাটা, তখন কি তুমি এটাকে কোর্টে চ্যালেঞ্জ করতে পারবে কিনা? এবার প্রশ্ন আসে এটা। এবার দেখো কি হয়েছে। Next is judicial review. জুডিশিয়াল রিভিউ মিন্স সেটাকে কোর্টের আওতায় আনা যায় কিনা। এবার দেখা যায় কি যে বাই দ্য 38th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1975 কি করা হয়েছিল? ইমার্জেন্সি প্রভিশনটাকে জুডিশিয়াল রিভিউ থেকে বাদ রাখা হয়েছিল। মিন্স 1975 এ যখন ভারতীয় সংবিধান 38তম বারের জন্য সংবিধান করা হয় তখন কি করা হয়েছে? এটা কয়েছে যে না, ন্যাশনাল ইমার্জেন্সি যেটা আছে সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আইতো না। So first point is by the 38th Amendment Act of 1975, the national emergency excluded from the judicial রিভিউ। এবার প্রাথমিকভাবে কি হয়েছে যে ন্যাশনাল ইমার্জেন্সি যেটা সেটা কি হইব? সেটা জুডিশিয়াল রিভিউর বাইরে থাকবো। দেন দেখো কি হয়। কিন্তু কি হয়েছে গে এবার 1980 তে ফেমাস একটা কেস মিনার্ভা মিল কেসে কি করলো? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জাজমেন্ট দেয় এবং সেই জাজমেন্টে বলা হয় যে না, যে ন্যাশনাল ইমার্জেন্সি যেটা এটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসবে। দ্যাট মিন্স সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে ন্যাশনাল ইমার্জেন্সিকেও জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনা যায় বা কোর্টে চ্যালেঞ্জ করা যায়। সো ইন দা ফেমাস মিনার্ভা মিল কেস 1980, the Supreme Court of India said that the national emergency under the purview of judicial review, এইগুলো জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসতে পারবে কি পারবে না। প্রাথমিকভাবে ছিল কি সেটাকে জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনা যাবে না, সেটা বলা হয়েছিল 38th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 এ। কিন্তু ঠিক এর 5 বছর পর 1980 তে ভারতীয় সুপ্রিম কোর্ট মিনার্ভা মিল কেসে জাজমেন্ট দিতে গিয়ে বলেন যে ন্যাশনাল ইমার্জেন্সিকে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউর আন্ডারে বা কোর্টের জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনা হলো, হুইচ মিন্স তুমি চাইলে চ্যালেঞ্জ করতে পারো এটাকে কোর্টে গিয়ে। এবার প্রশ্ন আসে ভারতবর্ষে এখন পর্যন্ত কতবার ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়? সো বেসিক্যালি ভারতবর্ষে এখন পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় 3 টাইমস।
So 3 times national emergency imposed in India. ভারতবর্ষে এখন পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি কয়বার ডিক্লেয়ার করা হয়? 3 বার। কবে কবে? নাম্বার 1 1962 ইন্দো চায়না ওয়ার, ভারত চীন যুদ্ধের সময়, ইন্দো চায়না ওয়ার। নাম্বার 2 1971 ইন্দো পাক ওয়ার, ভারত পাকিস্তান যুদ্ধের সময়, এটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামও বলা যায়। এন্ড নাম্বার 3 1975 টু 77, সেটাকে কি বলা হয়? সেটা ওই যেটা 3 নাম্বার পয়েন্টটা পরে অ্যাড করা হয়েছিল ওই অ্যামেন্ডমেন্ট করে সংবিধান, দ্যাট ইজ ইন্টারনাল ডিস্টারবেন্স। ইন্টারনাল ডিস্টারবেন্স, ইন্টারনাল ডিস্টারবেন্স, এই গেল আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি। বাকি রইল কি আমাদের স্টেট ইমার্জেন্সি এন্ড ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এবার আমরা ন্যাশনাল ইমার্জেন্সি কমপ্লিট। এবার ন্যাশনাল ইমার্জেন্সির পর আমাদের কি আসে? স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি। এবার সেম ভাবে প্রশ্ন আসে যে স্টেট ইমার্জেন্সি কে ডিক্লেয়ার করে? বেসিক্যালি স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বাট অন দা রিপোর্ট অফ দা গভর্নর অফ দা স্টেট। যে স্টেটে ন্যাশনাল স্টেট ইমার্জেন্সি লাগানো হয় সেই স্টেটের রাজ্যপালের রিপোর্টের উপর বেস করে কি করে প্রেসিডেন্ট সেই রাজ্যে স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন, যেটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসন, ঘোষণা করতে পারে। সো দা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া the President of India on the report of the governor of the state, can impose the স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি। এবার প্রশ্ন আসে কোন আর্টিকেল অনুযায়ী স্টেট ইমার্জেন্সি বা যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগানো হয়? বেসিক্যালি দুইটা আর্টিকেলের উপর বেস করে স্টেট ইমার্জেন্সি লাগানো হয়। কি কি? স্টেট ইমার্জেন্সি, বেসিক্যালি দুইটা আর্টিকেলের উপর বেস করে স্টেট ইমার্জেন্সি লাগানো হয়। কি কি? আর্টিকেল 356 এন্ড আর্টিকেল 365 এই দুইটা আর্টিকেলের উপর বেস করে রাষ্ট্রপতি কি করে যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করতে পারে। এবার প্রশ্ন আসে আর্টিকেল 356টা কি এবং 365টা কি? এবার দেখো আর্টিকেল 356 কি? Article 356 টা কি? If the state is not working, according to the constitution, যদি সে কনসার্ন স্টেট কনস্টিটিউশন অনুযায়ী কাজ না করে তখন 356 অনুসারে কি করা হয়? রাষ্ট্রপতি শাসন লাগানো হয়। আর আরেকটা কি? আর্টিকেল 365। এবার আর্টিকেল 365 টা কি? if the state is not following the directives of the সেন্ট্রাল গভর্নমেন্ট, মিন্স কেন্দ্রীয় সরকারের ডাইরেক্টিভস কে যদি ফলো না করে কোন সরকার, তখন সে কি করা হয়? সেই রাজ্যে আর্টিকেল 365 এর ইউজ করে রাষ্ট্রপতি চাইলে গভর্নর রিপোর্টের উপর বেস করে স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন ঘোষণা করতে পারে। এবার প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি যখন তোমরা ন্যাশনাল ইমার্জেন্সি করে তখন কি বুঝলাম যে 30 দিনের মধ্যে কি করতে হয়? সেই বিলটাকে
লোকসভা এবং রাজ্যসভা থেকে পাস করাতে। এবার প্রশ্ন আসে, যদি কোনো রাজ্যের মধ্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তাহলে সেটাকে কত দিনের মধ্যে পাস করাতে হয়? পার্লামেন্ট থেকে পাস করাতে হইব, এটা তো শিওর। এবার প্রশ্ন আসে কত দিনের মধ্যে এবং কতটুক মেজরিটি দিয়ে। সো দ্য স্টেট ইমার্জেন্সি should be approved. The state emergency should be approved by the Parliament of India, by the Parliament of India means Lok Sabha plus Rajya Sabha. Parliament of India within 60 days. Within 60 days, within 60 days with simple majority. Simple majority. যদি কোন রাজ্যের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যে ডেটে জারি করা হবে সেই ডেট থেকে 60 দিনের মধ্যে সেই বিলটাকে কি করতে লাগবে? পার্লামেন্ট থেকে পাস করাতে লাগবে উইথ সিম্পল মেজরিটি। নেক্সট কি আসে, যে স্টেট ইমার্জেন্সি কত দিনের জন্য ডিক্লেয়ার করা হয়? আনসার ইজ স্টেট ইমার্জেন্সি impose for minimum 6 months and maximum 3 years. Maximum 3 years. But the repeated approval in every 6 months. Every 6 months. যে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কত দিনের জন্য ডিক্লেয়ার করা হয়? কমের পক্ষে 6 মাসের জন্য এবং ম্যাক্সিমাম 3 ইয়ার্স। বাট প্রতি 6 মাস পর পর রিপিটেড অ্যাপ্রুভাল ফ্রম দা পার্লামেন্ট এটা করাইতে লাগবে। এবার প্রশ্ন আসে, যখন কোন রাজ্যের মধ্যে স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয় তখন কি কি চেঞ্জেস আসে সেই রাজ্যের মধ্যে? সো ডিউরিং দ্য দেখো কি কি চেঞ্জেস আছে সেটার আগে আরেকটা কথা বলি তোমাদের। এখন আমি কি বললাম যে মিনিমাম কত দিন? 6 মাস, ম্যাক্সিমাম কত? 3 ইয়ার্স। বাট কোন কোন ক্ষেত্রে যদি মনে হয় সেটাকে 3 বছরের বেশি এক্সটেন্ড করা দরকার, তখন পার্লামেন্ট অফ ইন্ডিয়া কি করে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে সেই রাষ্ট্রপতি শাসনের পিরিয়ডটাকে 3 বছর থেকেও বাড়াতে পারে। ফর এক্সাম্পল জম্মু এন্ড কাশ্মীর তুমি ধরতে পারো, যে 8 থেকে 9 বছর প্রায় অ্যাপ্রক্সিমেশন স্টেট ইমার্জেন্সি ছিল। তো এই জায়গাতে কি হয়? পার্লামেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে 3 বছর থেকেও এটাকে ইচ্ছে করলে বৃদ্ধি করতে পারে। বাট ইন নর্মাল সেন্স মিনিমাম 6 মান্থ, ম্যাক্সিমাম 3 ইয়ার্স। এবার দেখো কি কি চেঞ্জেস আসে। ডিউরিং দ্য স্টেট ইমার্জেন্সি the Vidhan Sabha get dissolved. বিধানসভা কি করা হয়? বিধানসভাকে ভঙ্গ করে দেওয়া হয় রাজ্য স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসনের সময়। দেন কি হয় দেখো, যখন কোন রাজ্যে স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় তখন সেই রাজ্যের প্রশাসনিক প্রধান কে হন? হেড অফ দ্য স্টেট এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হেডে পরিণত হন গভর্নর অফ দ্য স্টেট। সো ডিউরিং দ্য স্টেট ইমার্জেন্সি the governor of the state
the governor of the state became head and take administration in his hand. যখন কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয় তখন সেই রাজ্যের প্রধান হন কে? রাজ্যপাল, এবং রাজ্য প্রশাসন তখন কার কথায় কাজ করে? রাজ্যপালের কথায় কাজ করে। দেখো নেক্সট কি হয়, ডিউরিং দ্য স্টেট ইমার্জেন্সি bills and budget of the state passed by the Parliament of India. যখন কোন রাজ্যে স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয় তখন সেই রাজ্যের বিল হোক, বাজেট হোক, সেগুলি পাস করে ভারতবর্ষের পার্লামেন্ট। কারণ যখন কোন রাজ্যে স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তখন সেই রাজ্যের যে বিধানসভা বা স্টেট লেজিসলেচার কি হয়? ডিজলভ করে দেয়, ভঙ্গ করে দেওয়া হয়। বিধানসভা থাকে না তখন এক্সিস্টেন্সে। তখন কি হয়? সেই রাজ্যের বিল এন্ড বাজেট পাস করে ভারতীয় পার্লামেন্ট। এবার প্রশ্ন আসে যে ভারতবর্ষে মোটামুটি কতবার স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হচ্ছে। সো স্টেট ইমার্জেন্সি imposed more than 100 times in India. ভারতবর্ষে এখন পর্যন্ত 100 বারের বেশি রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয়েছে বিভিন্ন স্টেটে। এইগুলো আমাদের স্টেট ইমার্জেন্সি। লাস্ট যেটা আসে দ্যাট ইজ ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা, যেটাকে বলা হয় ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আর্টিকেল কত? আর্টিকেল 360। কোন আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 360। এবার প্রশ্ন আসে কে ডিক্লেয়ার করে? অবভিয়াস ভাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি করতে পারে? ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। এবার প্রশ্ন আসে কোন কন্ডিশন? সো দা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া can impose the financial emergency if, এবার আসো কোন কোন কন্ডিশনে ভারতীয় প্রেসিডেন্ট আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। নাম্বার 1, if the finance of the country are at risk means যা দেশের যদি আর্থিক পরিস্থিতি কি হয়? রিস্কে থাকে, আর্থিক অবস্থা ভেঙে যেতে পারে দেশের, তখন কি হয়? তখন রাষ্ট্রপতি ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। নাম্বার 1। নাম্বার 2 কি? এবার প্রশ্ন আসে যখন ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, ধরো রাষ্ট্রপতি ডিক্লেয়ার করলো, এবার কতদিনের মধ্যে সেই ডিক্লারেশনটাকে পার্লামেন্ট থেকে পাস করাতে হয়? কতদিন? 60 দিনের মধ্যে উইথ সিম্পল মেজরিটি। সো the financial emergency
should be approved by the parliament. The financial emergency should be approved by the Parliament of India within 60 days with simple majority. কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে পাস করাতে হয় সিম্পল মেজরিটিতে। প্রশ্ন আসে যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি কত দিনের জন্য ডিক্লেয়ার করা যায়, বা বাকি যেটা দুইটা ক্ষেত্রে দেখবেন যে রিপিটেড অ্যাপ্রুভাল প্রয়োজন, ফিনান্সিয়াল ইমার্জেন্সি দরকারি কিনা। ফিনান্সিয়াল ইমার্জেন্সি কি করা হয়? কোনো নির্দিষ্ট পিরিয়ড না, ইনডিফিনিট পিরিয়ডের জন্য ডিক্লেয়ার করতে পারে এবং এর জন্য কোনো রিপিটেড অ্যাপ্রুভালের দরকার নাই। একবার যখন রাষ্ট্রপতি ঘোষণা করলো, পার্লামেন্ট থেকে পাস হলো, দ্যাটস ইট। তারপরে আর বাকি দুইটা ইমার্জেন্সির মতো এই ইমার্জেন্সির ক্ষেত্রে কোনো রিপিটেড অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে না। সো the financial emergency once imposed, the financial emergency once imposed can continue for the indefinite term, indefinite period, indefinite term until revoke and no repeated approval needed. কি করা হয়? ইনডিফিনিট পিরিয়ডের জন্য ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় এবং এর কোনো কি দরকার নেই, এর কোনো রিপিটেড অ্যাপ্রুভালের দরকার নেই। এবার প্রশ্ন আসে যে ভারতবর্ষে কি এখন পর্যন্ত এই ধরনের ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে কি না? আনসার ইজ নেভার। ভারতবর্ষে এখন পর্যন্ত কোনোবারে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে না। নেভার বিন ইম্পোজড ইন ইন্ডিয়া, নেভার বিন ইম্পোজড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে এখন পর্যন্ত একবারের জন্য ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি। এবার চলো, এই গেল তোমাদের ইমার্জেন্সি প্রভিশন। দিস ওয়াজ অল অ্যাবাউট ইমার্জেন্সি প্রভিশনস। সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে নতুন আরেক টপিক নিয়ে দেখা হবে। সো আজকের জন্য এতটুকুই। আর তোমরা যদি আমাদের প্রিমিয়াম ক্লাসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের এখানকার রেগুলার ভিডিও পাওয়ার জন্য ইজি ওয়ে লার্নিং ক্লাসেস ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। নমস্কার।